হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ শুনছেন 2019 সালে মুক্তিপ্রাপ্ত মেটামরফোসিস মুভির ভয়ঙ্কর কাহিনীটি। এটা কোরিয়ান হরর মুভি। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনীর শুরুতে আমরা জংশু নামে একজন প্রিস্টকে দেখতে পাই, যিনি আবদ্ধ ঘরে একটি হাত পা বাঁধা মেয়ের উপর এক্সোসিজমের ক্রিয়া সম্পন্ন করছিলেন। মেয়েটির শরীরে থাকা ডিমন যেহেতু খুবই শক্তিশালী ছিল, তাই প্রিস্ট মেয়েটির মাকে ঘরের বাইরে উপস্থিত থেকে প্রার্থনা করতে বলেছিলেন। কিন্তু এক্সোসিজমের ক্রিয়া চলাকালীন সময় ডিমন যখন মেয়েটির শরীর ছাড়তে বাধ্য হয়, ঠিক তখন সে ছল করে মেয়েটির মাকে ঘরের মধ্যে ডেকে নেয়। মা মেয়ের এই অবস্থা দেখে প্রিস্টকে অনুরোধ করে বলেন তিনি যেন তার মেয়েকে বাঁচিয়ে নেন। ওদিকে তখন মেয়েটি বাইরে ঝাঁপিয়ে পড়তে ঘরের জানালায় চড়ে বসেছে। প্রিস্ট সঙ্গে সঙ্গে মেয়েটির হাত টেনে ধরে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেই ডিমন মেয়েটির মাকেও প্রচেষ্ট করে নেয়। তিনি বলেন তারা এই জগতে ঈশ্বরের পূর্ব থেকেই আছে। তখন মেয়েটির শরীরে থাকা ডিমন প্রিস্টকে বলে সে পুনরায় এই জগতে ফিরে আসবে আর তার পরিবারের কাউকে সে বাঁচতে দেবে না। এই কথা বলে মেয়েটি প্রিস্টের হাত কামড়ে নিজেকে মুক্ত করে ঝাঁপিয়ে পড়ে বাড়ি লাগোয়া একটা লোহার গেটের উপর। সেখানেই তার মৃত্যু হয়। পরের দৃশ্যে আমরা একটা পরিবারকে দেখি, যে পরিবারের কর্তার নাম কাঙ্গো আর ওনার স্ত্রীর নাম মিয়ংজো, আর তার দুই মেয়ে হ্যাংজো ও সানহো আর ছেলে ও জং। এরা সকলেই একটা নতুন বাড়িতে শিফট হচ্ছিল, কারণ কাহিনীর শুরুতে আমরা যে প্রিস্ট জংশুকে দেখেছিলাম তিনি এই পরিবারের কর্তা কাঙ্গোর ছোট ভাই ছিল, আর এই প্রজেস্ট মেয়েটির মৃত্যুর জন্য তার মা জংশুকে দায়ী করেছিল, যার ফলে কাঙ্গোর পরিবারের সকলে নানান সমস্যার মধ্যে পড়ে যায়। এমনকি তাদের সন্তানরাও স্কুলে বদনামিত হয়ে যায়। মিয়ং ও তার ছোট মেয়ে হ্যাংজো মনে করে জংসু নিশ্চয়ই কোনো ভুল করেছিল, তাই মেয়েটা মারা গেছে। কিন্তু কাং, সাং আর জং সেই কথায় আমল দেয় না। তারা নতুন বাড়িতে পৌঁছে জিনিসপত্র গোছাতে শুরু করে আর জংশুর সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে, যাতে তারা নতুন করে আবার কোনো সমস্যার সম্মুখীন না হয়। রাতে যখন কাং ও মিয়াং শুয়েছিল, তখন তারা প্রতিবেশীর ঘর থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়, যার কারণে তারা আর ঘুমাতে পারে না। কাং চিন্তা করে সে তার প্রতিবেশী মানুষটির সঙ্গে কথা বলবে, কিন্তু মিয়ং তাকে বাধা দিয়ে বলে আমি প্রথম দিন এই নতুন জায়গায় কোনো সিন ক্রিয়েট করতে চাই না। পরদিন সকালে কাঙ্গো অফিসে চলে গেলে উনার ছেলে ও জং নিজের একটা স্পেশাল চেয়ার সঙ্গে করে বাড়ির বাইরে চলে আসে আর তার মাকে লুকিয়ে কাকা জংশুকে কল করে। সে বলে তারা পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে শিফট হয়ে গেছে। কথা শেষ হলে জংশু একজন চার্চের ফাদারের সঙ্গে কথা বলে, কারণ সে চার্চে প্রিস্টের পদ ছাড়ার জন্য একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিল, কিন্তু সেই অ্যাপ্লিকেশন তখনও পর্যন্ত চার্চ অ্যাপ্রুভ করেনি। তখন ফাদার জংশুকে বাইরে থেকে ঘুরে আসার পরামর্শ দেন, যাতে সে এই পুরনো ঘটনাকে ভুলে নতুন করে আবার কাজ শুরু করতে পারে। অপরদিকে মিয়াং বাড়ির জানালা খুলতেই চমকে ওঠেন, দেখেন কেউ তার বাড়ির জানালায় একটা বিড়ালকে মেরে ঝুলিয়ে দিয়েছে। আর এই ভয়ঙ্কর দৃশ্য দেখে হিয়াং অজ্ঞান হয়ে যায়। মিয়ং সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যায়। খবর পেতেই কাঙ্গো সেখানে ছুটে আসেন। এরপর তারা হসপিটাল থেকে বাড়ি ফিরে এলে দেখে তাদের গাড়ি পার্ক করার জায়গায় প্রতিবেশী মানুষটি তার ট্রাককে পার্ক করে রেখেছে এবং ওজংয়ের স্পেশাল চেয়ারটাকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। প্রতিবেশীর এই আচরণে কাঙ্গো প্রচন্ড রেগে যায়। তখন তিনি কথা বলতে প্রতিবেশী মানুষটির বাড়িতে যায়। বাড়ির ভিতরে প্রবেশ করতেই পচা দুর্গন্ধ নাকে আসে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় প্রাণীদের পচা গলা মৃতদেহ। বাড়ির গার্ডেনে অনেকগুলো জিসাস ক্রসকে মাটিতে উল্টো করে পোতা অবস্থায় দেখেন। এরপর ঘরের ভিতরে প্রবেশ করলে তিনি অবাক হয়ে যান, কারণ ঘরের মেঝে লাল তাজা রক্তে ভেসে যাচ্ছে। ছাদ থেকে ঝুলে আছে অসংখ্য জিসাস ক্রস ও বিভিন্ন পশু পাখির মুন্ডুহীন মৃতদেহ। এছাড়া পাশের একটা টেবিলে মাদার মেরির মুন্ডুহীন মূর্তিকেও পড়ে থাকতে দেখা যায়। এই সব দেখে কাঙ্গো স্তম্ভিত হয়ে যায়, আর সে তখন চিন্তা করতে থাকে তার প্রতিবেশী মানুষটি আসলে কি করেন। ঠিক তখন তার পিছনে এসে দাঁড়ায় প্রতিবেশী মানুষটি। তাকে দেখে কাঙ্গো ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে আসার কারণ না জানিয়ে অন্য কিছু প্রশ্ন করেন, কিন্তু মানুষটি তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এক দৃষ্টিতে চুপ করে চেয়ে থাকেন। সেই কারণে কাঙ্গো রেগে
সেখান থেকে চলে যায়। রাত হলে প্রতিবেশীর ঘর থেকে আবার সেই অদ্ভুত শব্দ শুরু হয়। শব্দ শুনে সকলের ঘুম ভেঙে যায়। সেই দেখে কাঙ্গো সহ্যের বাঁধ ভেঙে পুলিশকে কল করে। পুলিশ এলে প্রতিবেশী মানুষটি বেশ ভদ্র আচরণ করে সকলের সঙ্গে। পুলিশ প্রতিবেশী মানুষটিকে রাতে কাজ করতে বারণ করে। তখন কাঙ্গো মৃত বেড়ালের ছবি দেখিয়ে বলে এই কাজ তার প্রতিবেশী। পুলিশ কাঙ্গোর কথায় গুরুত্ব দিয়ে প্রতিবেশী মানুষটির বাড়িতে তল্লাশি শুরু করে। ঘরের ভিতরে প্রবেশ করতেই কাঙ্গো অবাক হয়ে যায়, কারণ ঘরের মধ্যে সবকিছু তখন স্বাভাবিক ছিল। দেখে মনে হয় আগের কোনো ভয়াবহতার ছাপ সেখানে ছিলই না। এরপর পুলিশ প্রমাণ না পাওয়ায় সেখান থেকে চলে যায়। অপরদিকে জংশু রাতের বেলায় ঘরের সিলিং থেকে সেই মৃত প্রজেস্ট মেয়েটিকে ঝুলে থাকতে দেখে, যে মেয়েটিকে আমরা কাহিনীর প্রথম দৃশ্যে দেখেছিলাম। ঠিক তখন সারা ঘর জুড়ে রক্তের বৃষ্টি হতে শুরু করে। পবিত্র ক্রস ও বাইবেল রক্তে ভিজে অপবিত্র হয়ে যায়। মেয়েটি তৎক্ষণাৎ ভয়ঙ্কর হাসিতে ফেটে পড়ে জংশুর উপর ঝাঁপিয়ে পড়ে। পর মুহূর্তেই জংশুর চোখ খুলে যায়। তার মানে সে এখনো ওই ঘটনা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি, বরং সে নিজেকে ওই ঘটনার জন্য দায়ী বলে মনে করে। পরদিন রাতে হিয়াং ঘুমানোর সময় কেউ তার গা ঢাকা দেওয়ার চাদরটাকে বারবার টানতে থাকে। সে তখন মনে করে এই কাজ তার ছোট ভাই ও জংয়ের। তাই সে বিছানা থেকে উঠে দেখতে যায়। হঠাৎ তার বাবা কাঙ্গো চুলের মুঠি ধরে তাকে শুইয়ে দেয় আর তার সারা শরীরে কুদৃষ্টি হেনে বারবার দেখতে থাকে। এই ঘটনায় হিয়াং অবাক হয়ে যায়। কিছু বলার আগেই তার বাবা ঘর থেকে চলে যায়। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে হিয়াং লক্ষ্য করে তার বাবার আচরণ একদম স্বাভাবিক ছিল। গত রাতে যেন কিছুই হয়নি। হিয়াং বাবার সঙ্গে কোনো কথা না বলেই টেবিল ছেড়ে উঠে চলে যায়। সেই সময় মিয়ং হঠাৎ করে অ্যাগ্রেসিভ আচরণ করতে শুরু করে। তার খাওয়ার ধরন ছিল বড়ই অদ্ভুত। খাবারে নুন বেশি হওয়ায় ওজং খাবার না খেয়ে বসে থাকে। সেই দেখে মিয়ং তার উপর চিৎকার করে প্রচণ্ড ভয় দেখাতে লাগে। অপরদিকে জংশু দেশ ছেড়ে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দেখে ফাদার বলে, প্রজেস্ট মেয়েটির মা সেদিনকার ওই ঘটনার জন্য তোমার কাছে ক্ষমা চেয়েছে। সেই কথা শুনেও জংশু নিজের সিদ্ধান্ত বদলায় না। রাতে কাঙ্গো অফিস থেকে ফিরে আসলে স্ত্রী মিয়ংকে নর্মাল অবস্থায় থেকে জিজ্ঞাসা করে সকালে ওইরূপ আচরণের কারণ কি ছিল। তখন সে বলে সকালে তারা একসাথে ব্রেকফাস্টই করেনি, বরং সে ওই সময় বন্ধুর সাথে দেখা করতে তার বাড়িতে গিয়েছিল। সেই কথা শুনে কাঙ্গো চিন্তায় পড়ে যায়। অপরদিকে সানহো স্নান করার সময় হঠাৎ করে সেখানে হিয়াং এসে তাকে চমকে দেয় আর অদ্ভুত একটা কথা বলে। সে বলে, তুমি তোমার পরিবারের জন্য প্রাণ দিতে পারবে। সানহো কিছু বলতে গেলে সে সেখান থেকে চলে যায়। স্নানের পরে সানহো তার বোন হিয়ানের রুমে গিয়ে সেই আচরণের কারণ জানতে চাইলে হিয়ান বলে, আমি তো রুমের বাইরে যাইনি। সানহো সেই কথায় অবাক হলে হিয়ান তাকে রুমে বসিয়ে গতকাল রাতে ঘটে যাওয়া বাবার সেই কুদৃষ্টির ঘটনাটা জানায়। ঠিক তখন রুমের দরজা খুলে কাঙ্গো প্রবেশ করে আর বলে, বাবার সম্পর্কে এইসব মন্তব্য করা উচিত নয়। কথা শেষ হতেই একটা ছুরি বার করে তিনি আক্রমণ করেন। যখন সানহো বাবাকে আটকাতে যায় তখন তিনি সানহোকে সিঁড়ির উপর থেকে ছুঁড়ে ফেলে দেন। হিয়ান কোনো রকমে নিজেকে বাঁচিয়ে রান্নাঘরে লুকিয়ে যায় আর কাঙ্গো তখন একটা হাতুড়ি নিয়ে তাকে খুঁজতে থাকে। ওদিকে তখন সানহো কোনো রকমে উঠে দাঁড়িয়ে হিয়ানের নাম ধরে ডাকতে থাকে। এই কারণে কাঙ্গো হিয়ানকে ছেড়ে সানহোর দিকে এগিয়ে যায়। হিয়ান সানহোকে বাঁচানোর জন্য একটা ফ্রাইং প্যান দিয়ে কাঙ্গোর মাথায় আঘাত করে, কিন্তু তাতে কাঙ্গোর কিছুই হয় না। এরপর কাঙ্গো যখন হিয়াংকে মারতে যায় তখন সে হঠাৎ করে থেমে যায়, কারণ তখন নিচের ঘর থেকে আসল কাঙ্গোর কণ্ঠ শোনা যাচ্ছিল। হাতুড়ি হাতে নকল কাঙ্গো একটা রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় আর আসল কাঙ্গো সেখানে উপস্থিত হয়, যে মেয়েদের চিৎকার শুনে ওখানে পৌঁছেছিল। কাঙ্গো মেয়েদের দিকে তাকিয়ে বলে, তোমরা আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন? মেয়েরা উত্তর করার আগেই পাশের একটা রুম থেকে ছেলে ওজং বেরিয়ে আসে। ঘটে চলা পরিস্থিতির অনুমান কেউ করতে পারে না। পরক্ষণেই পাশের রুম থেকে মিয়ং হাতুড়ি হাতে বেরিয়ে এসে তার দুই মেয়েকে মারতে গেলে কাঙ্গো ঢাল হয়ে দাঁড়ায়। হাতুড়ির প্রতিটা আঘাত সে নিজের হাত দিয়ে আটকায়। তখন মিয়ং একটা ইভিল হাসি এসে সেখান থেকে চলে যায় সামনের রুমে। যাওয়ার সময় তার পায়ে কাঁচের টুকরো বিঁধে যায়, কিন্তু তাতে তার কোনো প্রতিক্রিয়া হয় না। আর
তক্ষুনি সেখানে আসল মিয়ং এসে পৌঁছায়। তাকে দেখে সকলেই চমকে যায়। এসব কি হচ্ছে দেখবার জন্য কাঙ্গো সামনের রুমে প্রবেশ করে, আর সে দেখে মিয়ং এর রূপ ধরে যে এই রুমে প্রবেশ করেছিল সে ওখানে নেই, শুধু ঘরের মেঝেতে পড়ে আছে হাতুড়িটা। কাঙ্গো তখন বুঝে যায় এসবের পিছনে কোনো মানুষ নয়, বরং কোনো ইভিল পাওয়ার কাজ করছে। ভোর হতেই কাঙ্গো নিজের ভাই জংশুকে কল করে। ওদিকে তখন জংশু এক্সোরসিজমের ভিডিও ফুটেজ দেখিয়ে ছাত্রদের ক্লাস নিচ্ছিল। ক্লাস থেকে বেরিয়ে ফোন রিসিভ করতেই কাঙ্গো তাকে ঘটে চলা ঘটনার কথাগুলো বলে। সব শুনে জংশু বলে সে মানসিকভাবে প্রস্তুত নয়, তাই এই ব্যাপারে সে তাদেরকে কোনো সাহায্য করতে পারবে না। এই কথা শুনে মিয়ং দুঃখী হয়ে বলে জংশু তাদেরকে সাহায্য করছে না। এই কথাকে ঘিরে কাঙ্গোর সঙ্গে তার বেশ মতবিরোধ হয়, যার ফলে মিয়ং নিজের ব্যাগ গুছিয়ে বাড়ি ছেড়ে দেবে বলে যেই বেরোতে যাবে, ঠিক তখন জংশু তাদের বাড়িতে আসে সাহায্য করবে বলে। তাকে দেখে বাড়ির সকলে বেশ খুশি হয়, আর কাঙ্গো তাকে পুরো ঘটনাটা খুলে বলে। আর সে সন্দেহ করে এই সব কিছুর পিছনে তাদের প্রতিবেশী মানুষটির হাত আছে। সব কথা শুনে জংশু রাতে সকলকে এক রুমে শুতে বলে, আর সেই রাতেই প্রতিবেশী লোকটির বাড়িতে যায়। আর সে ওখানে সেই সব জিনিসকে দেখতে পায় যেমনটা কাঙ্গো তাকে বলেছিল। সব কিছুকে উপেক্ষা করে সে পাশের একটা ঘরে প্রবেশ করে, যেখানে সে একটা পচা গলা মানুষের মৃতদেহকে পড়ে থাকতে দেখে। তখনই তার নজর পড়ে পাশের টেবিলে রাখা একটা ছবির উপরে। সেই ছবি দেখতেই জংশু বুঝে যায় এই কাজ সেই ডিমনের, যার সাথে কাহিনীর প্রথমে তার সাক্ষাৎ হয়েছিল। মেয়েটির মধ্যে থাকা ডিমন মেয়েটির মাকে প্রজেস্ট করে নিয়েছিল। প্রজেস্ট মা এই বাড়িতে এসে বাড়ির মালিককে হত্যা করে তার রূপ নিয়ে বাস করতে থাকে, যাতে সে জংশুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে। কারণ জংশুর জন্য ওই ডিমন মেয়েটির শরীর ছাড়তে বাধ্য হয়েছিল, আর জংশুর উপর প্রতিশোধ নিতেই ওই ডিমন কাঙ্গোর পরিবারকে অতিষ্ঠ করে তুলেছিল। সবকিছু বুঝে জংশু বাড়িতে ফিরে যায়। রাত হলে সকলে যখন ঘুমিয়ে পড়ে তখন কাঙ্গোর ছেলে ও জংয়ের ঘুম ভেঙে যায়, আর সে ওয়াশরুমে যেতে দিদিদেরকে ডাকে, কিন্তু তারা না উঠলে সে একা একাই ওয়াশরুমের দিকে চলে যায়। ঠিক তখন সেই ডিমন ও জংয়ের রূপ নিয়ে সেই রুমে চলে যায়, আর সে একটা ছুরি দিয়ে জংশুকে মারার চেষ্টা করে, কিন্তু সে এই কাজে সফল হয় না। এই পুরো ঘটনাটা একটা গোপন ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। পরদিন ভোর হলে জং তার মেন্টরকে সমস্ত ব্যাপারটা জানিয়ে একটা ভিডিও ক্লিপ পাঠায়, আর এক্সোরসিজম করার জন্য উনাকে আসতে বলে, কারণ তার নিজের উপর বিশ্বাস ছিল না। অপরদিকে সেই ভিডিও ক্লিপকে ঘিরে তার মেন্টর উপস্থিত সিনিয়রদের সঙ্গে একটা বৈঠক করে ভিডিওটির সত্যতা নিয়ে পর্যবেক্ষণ করতে থাকেন, কারণ চার্চ কোনো ঘটনার সত্যতা যাচাই না করে এক্সোরসিজমের অনুমতি দেয় না। এদিকে জং কাঙ্গো ও তার পরিবারের সকলকে সেই কথা জানিয়ে বলে প্রিস্টের আসার আগে পর্যন্ত বাড়িটাকে জিসাসের ছবি ও ক্রস দিয়ে সাজিয়ে রাখতে হবে, কারণ সে তার নিজের জিনিসপত্র তখনও পর্যন্ত ব্যাগ থেকে বার করেনি। জং কাঙ্গোকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যায় আর বলে প্রতিবেশীর বাড়িতে থাকা ডিমন এখন শানহোর শরীরকে কবজা করে নিয়েছে, কারণ সে সকালে সকলের অজান্তে প্রত্যেকের জলে হোলি ওয়াটার মিশিয়ে দিয়েছিল। সেই জল সকলে পান করলেও শানহো পান করেনি। এরপর সে বলে ফাদার ওয়াল্টারকে নিতে সে এয়ারপোর্টে যাচ্ছে, সেই সময়টুকুর জন্য সে যেন শানহোর উপর নজর রাখে। এয়ারপোর্টে পৌঁছালে ফাদার ওয়াল্টার বলে আমাদের আসার কথা তুমি জানলে কি করে? তখন জং বলে আপনি তো বলেছিলেন এখানে আসার কথা। উত্তরে ফাদার ওয়াল্টার বলে তিনি এরকম কোনো কথা বলেননি। সেই কথা শুনে জং বুঝে যায় এই কাজ সেই ডিমনের। এরপর তারা দ্রুত রওনা দেয় কাঙ্গোর বাড়ির দিকে। অন্যদিকে তখন হেয়াং বাড়ির বেসমেন্টে যায় ক্রস আর জিসাসের মূর্তিগুলোকে আনতে। সেখানে হঠাৎ করে ফায়ার প্লেসের দরজা নিজে নিজেই খুলে যায়। সে তখন ফোনের ফ্ল্যাশ লাইট জেলে ফায়ার প্লেসের দিকে দেখবার জন্য এগোলে ডিমন তাকে টেনে নেয় ফায়ার প্লেসের মধ্যে। জ্বলে ওঠে আগুন, পুড়িয়ে মারে হিয়াংকে। অপরদিকে জংশুর গাড়ির উপর কোথা থেকে অসংখ্য কাক উড়ে এসে আক্রমণ করে দেয়। সঙ্গে সঙ্গে গাড়ি ব্রেক ফেল করে, যার ফলে তাদের ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। ওই অ্যাক্সিডেন্টে জংশু শুধু বেঁচে যায়। এদিকে তখন বাড়িতে কাঙ্গো শানহোকে অজ্ঞান করে তার হাত পা বেঁধে দেয়। এরপর রাত 12টা বেজে গেলেও যখন জংশু বাড়ি ফেরে না, তখন মিয়ংয়ের মনে পড়ে হিয়াংয়ের কথা।
সে বেসমেন্টে চেক করতে যাবে বলে যেই এগিয়েছে, ঠিক তখন বাড়িতে ফিরে আসে জংশু। তার অবস্থা দেখে বাড়ির সকলে চমকে যায়। তখন সে বলে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে সেই শুধু বেঁচে ফিরে আসতে পেরেছে। কাঙ্গো তাকে এক্সোসিজম করতে বলে, কিন্তু সে মানা করে দেয়। কিন্তু কাঙ্গো বারবার অনুরোধ করলে জংশু রাজি হয়ে যায়। জংশু বলে এক্সোসিজম চলাকালীন সময় সানহো বারবার নিজেকে বাঁচানোর জন্য নানাভাবে অনুনয় বিনয় করবে। এই সব কিছু ওর শরীরে থাকা ডিমন ওকে দিয়ে করিয়ে নেবে। অপরদিকে তখন যেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে অ্যাম্বুলেন্স আসে, আর সেখানে দেখা যায় জংশু অজ্ঞান হয়ে পড়ে আছে। এর মানে সেই ডিমন জংশুর রূপ নিয়ে বাড়িতে পৌঁছে নকল এক্সোসিজম করার চেষ্টা করছে। এক্সোসিজম পারফর্ম করার সময় নকল জংশু একটা স্টিক দিয়ে জোরে জোরে সানহোকে আঘাত করতে থাকে। যখন সানহোর অবস্থা খুব খারাপ হয়ে ওঠে, তখন মিয়ং জংশু ও কাঙ্গোকে অনুরোধ করে বলে এক্সোসিজমের প্রক্রিয়াকে বন্ধ করতে, কিন্তু তারা কেউ সেই কথায় আমল দেয় না। এর ফলে কাঙ্গো ও মিয়ং এর মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। মিয়ং একটা কাঁচের বোতল দিয়ে কাঙ্গোর মাথায় আঘাত করে। পর মুহূর্তেই কাঙ্গো মিয়ং এর মাথাকে ঠুকে দেয় একটা কাঁচের ফটো ফ্রেমের সঙ্গে। মিয়ং অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। ঠিক তখন জংশু রূপধারী ডিমন জোরে জোরে হাসতে শুরু করে। তাকে সেই অবস্থায় দেখে কাঙ্গো বুঝে যায় আসল ডিমন জংশুর রূপ নিয়ে তারই সামনে দাঁড়িয়ে আছে। সে তখন তার সঙ্গে লড়তে যায়, কিন্তু সেই ডিমন খুব সহজেই তাকে ছুঁড়ে ফেলে দেয়। আর যখনই সে কাঙ্গোকে মারার চেষ্টা করে, ঠিক তখন সেখানে আসল জংশু চলে আসে আর কিছু মন্ত্র পড়তে শুরু করলে সেই ডিমন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তখন ওজং বাড়ির বেসমেন্ট থেকে চিৎকার করে ওঠে। সেই চিৎকার শুনে তারা সেখানে পৌঁছে দেখে ফায়ার প্লেসের মধ্যে হিয়ানের জ্বলন্ত মৃতদেহ পড়ে আছে। তখনই সানহো সেখানে এসে বলে, বাবা তুমি কেন আমার সাথে এটা করলে? এই কথা শুনে জংশুর সন্দেহ হলে সেখানে রাখা একটা হোলি মিরর দেখাতেই সে ভয়ঙ্কর এক ডিমনে পরিবর্তিত হয়ে যায়। সঙ্গে সঙ্গে জং মন্ত্র পড়তে শুরু করে, কিন্তু ডিমন সেই মন্ত্রকে উল্টো দিক থেকে উচ্চারণ করতে থাকে, যেটা ঈশ্বরের প্রতি অসম্মানকে প্রদর্শিত করে। জং যত দ্রুত মন্ত্র পড়তে থাকে, ডিমন তার চেয়েও দ্রুত সেই মন্ত্রকে উল্টে উচ্চারণ করতে থাকে, আর সেই হোলি মিররে আগুন লেগে যায়। জং তখন বুঝে যায় এই ডিমন তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। সে জংকে আক্রমণ করলে কাঙ্গো তার উপরে হোলি ওয়াটার ছিটিয়ে দিলে সে কিছুটা হলেও নিস্তেজ হয়ে পড়ে। সেই মুহূর্তে জং সময় নষ্ট না করে তার দুই চোখ ঢেকে দিয়ে মন্ত্র পড়তে শুরু করে। ডিমন তখন নানা রকমভাবে তাকে ম্যানিপুলেট করতে থাকে, কিন্তু যখনই ডিমন মেয়েটির গলা নকল করে জংকে তার ব্যর্থতার কথা মনে করিয়ে দেয়, তখন সে তার চোখ থেকে হাত সরিয়ে নেয় আর ডিমন তাকে ছুঁড়ে ফেলে দেয় দূরে এবং কাঙ্গোর গলা চেপে ধরে। সেই দেখে জং প্রার্থনা করে যে ডিমন যেন সানহোর শরীরকে ছেড়ে তার শরীরে চলে আসে। এই কথা বলতেই সেই ডিমন সানহোর শরীরকে ছেড়ে জংয়ের শরীরে চলে আসে। জং নিজেকে সামলে নিয়ে শরীরে ডিমনের প্রভাব বাড়ার আগেই সেখানে রাখা একটা ভাঙা জিসাস ক্রসকে কাঙ্গোর দিকে এগিয়ে দিয়ে অনুরোধ করে বলে সে যেন তাকে মেরে ফেলে। কিন্তু কাঙ্গো নিজের ভাইকে হত্যা করতে চাইছে না দেখে পুরো পরিবারকে বাঁচানোর জন্য জং ক্রসের ভাঙা অংশকে নিজের শরীরে ঢুকিয়ে নেয়, যার ফলে জংয়ের শরীর পবিত্র হয়ে যায় আর সেই ডিমন তার শরীরকে ছেড়ে আর বেরোতে পারে না। আর ধীরে ধীরে জংশু মৃত্যুর কোলে ঢলে পড়ে। জংয়ের এই মর্মান্তিক বলিদান কাঙ্গোর পরিবারকে নতুন জীবন দান করে দিয়ে যায়। কাঙ্গো নিজের ছেলে ওজংকে সঙ্গে করে বেসমেন্টের বাইরে চলে আসে, যেখানে মিয়ং ও সানহোকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কাহিনী এখানেই শেষ হয়। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য